ভাইয়া মারা গেছে আমার চোখের সামনেই। ভাইয়া গুলি খাইছে আমার চোখের সামনে। আমার কিছু করার ছিল না। আমার বলতেছে হয় আজকে শহীদ হবো, না হলে দেশটাকে স্বাধীন করব। তার কিছুক্ষণ পরেই ভাইয়া গুলি খাইছে। সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা বলেছিলাম, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকের তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকের এই পর্বে আমরা আরো একজন শহীদের বাসায় এসেছি। মুন্সিগঞ্জে 4 তারিখে যেই আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি 3 জন এই উত্তর ইসলামপুর থেকে শহীদ হয়েছেন। তাদের মধ্য থেকে মোহাম্মদ সজল নামের একজন যুবক শহীদ হয়েছেন। তার বাসায় ইতিমধ্যে আমরা অবস্থান করছি। সজলের আরেকজন ভাইও রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল, আপনি কতটুকু জানেন, দেখেছেন, আমাদেরকে একটু জানাবেন। আমরা আন্দোলন একসাথেই করেছিলাম ফ্রন্ট লাইন থেকে। তো ভাইয়া যখন গুলি খায়, গুলি খাওয়ার আগে ভাইয়া দৌড়ায় বাসায় আসছিল। বাসায় এসে খাইতে বসছিল। অল্প কটা ভাত নিয়েছিল। খাওয়ার সময় হঠাৎ ফায়ারিং এর আওয়াজ পাওয়ার পরে ভাইয়ের মাথাটা গরম হয়ে গেছে। ভাইয়া আবার রেখা দুধ দিছে। বলতেছে হয় আজকে শহীদ হবো, না হলে দেশটাকে স্বাধীন করব। তার কিছুক্ষণ পরেই ভাইয়া গুলি খাইছে। গুলি খাওয়ার পর তারপর ভাইয়া দৌড়ে আসছে আমার কাছে যে ভাই আমি তো গুলি খেয়েছি। পরে আমি বলতে যে গুলি গুলি খেলে কিছু হবে না। আমি ভাবছি রাবার বুলেট, তো রাবার বুলেট খেলে তো কিছু হয় না। তো পরে দেখি ভাইয়ের ব্লাড ব্লাড বের হয়ে গেছে। পরে আমি ভাবলাম যে না, এটা তো বুলেট। ঠিক আছে। তো ভাইয়াকে তখন আমরা ৩-৪ জন ধইরা এদিকে নিয়ে আসছি। কারণ ওইদিকে ওরা তারপর ভাইয়া গুলি খাওয়ার পর ওরা ফায়ারিং করতেছিল। অনবরত ফায়ারিং হইতেছিল তখন। আমরা যে হাসপাতালে নিয়ে যাবো ওরকম সিচুয়েশন আমাদের হয় নাই। তো আমরা ভিতরে নিয়ে আসছিলাম। আমাদের এখানে একজন ক্লিনিকে চাকরি করে। ওনার নামটা অ্যাকচুয়ালি আমার মাথায় স্মরণে নাই এখন। উনি সাথী আপু, হ্যাঁ সাথী আপু। উনি স্যালাইন লাগাই দিছিল। পরে ভাইয়াকে আমরা ভ্যান গাড়িতে করে অনেক ঘুইরা সুপার মার্কেট দিয়ে পরে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। হাসপাতাল থেকে ঢাকা রেফার করে দিছে। তারপরে আমরা অ্যাম্বুলেন্সে করে যাবো, ঢাকা যাবো। এমত অবস্থায় খবর আসছে যে তেলের পাম্পে ওরা ছাত্রলীগের কর্মীরা আর কি, ছেলেপেলেরা অ্যাম্বুলেন্স ভাঙচুর করতেছে, রোগীকে মারধর করতেছে। তো আমরা করলাম কি, গাড়ি অ্যাম্বুলেন্স ঘুরে পরে গণকপাড়া হইয়া রামপাল হইয়া ঢাকা যাওয়ার পথে বেতকা গেছি। পরে আমি দেখছি ভাইয়া মারা গেছে, আমার চোখের সামনে আমার ভাইয়া মারা গেছে। ইসাপুরা মেডিকেল পর্যন্ত নিছি, সেখানে ডাক্তারকে ডাক দিলাম। উনি ডেট ঘোষণা করছে। আর ভাইয়া গুলি খাওয়ার পর সাথে সাথে ওনার একটা নার, ওই ছিদ্র দেয়া একটা নার বের হয়ে গেছিল। ওরা সকালবেলা গেছে গোসল করতে, গোসল করে আইসে আর কাপড় চোপড় ধুইছে। কোনো সময় ওরা কাপড় চোপড় ধুই না। সেদিনটা মানে কাপড় চোপড় ধুইছে, ধুয়ে মানে খাওয়া আমি আবার আনতে উঠছি। এই যে আইয়া ঘরে ঢুকে দুটা কাপড় কোন ফাঁকে বাড়িছে আমি বলতে ভাইয়া মারা গেছে আমার চোখের সামনেই। ভাইয়া গুলি খাইছে আমার চোখের সামনে। আমার কিছু করার ছিল না। আমাদের কারণ আমার যে ভাই শহীদ হয়েছে আসলে ও এমন একটা ছেলে, মানে গ্যাঞ্জাম, মারামারি, আন্দোলন, মিছিল মিটিং এগুলো কোনো কিছুতেই নেই, আগেও নেই পরেও নেই। ঠিক আছে। পরে ওই দিন ওনার মৃত্যু ওনাকে নিয়ে গেছে, বা একটা দেশের যে একটা মানে দায়িত্ব, আমরা যারা যেখানে আন্দোলন করছি সবাই সবাই দায়িত্ববোধ থেকে আসছে। ওই দায়িত্ববোধ থেকে হয়তো বা গেছে। ওই ভাত খাওয়ার পরেই ভাত রাইখা যখন দৌড় দিছে, যাওয়ার 2-4 মিনিট পরেই শুট হয়েছে। ওই শুটে ভাই মারা গেছে, গুলি খেয়েছে। আচ্ছা, আপনিও তো ছিলেন, আমাদেরকে বললেন যে আপনিও তো এখানে ছিলেন, তাহলে সেই জায়গা থেকে মানে কারা ফায়ারিং করেছে এবং কি হয়েছে আপনার সাথেও একটু যদি আমাদেরকে জানাতেন। আসলে অ্যাকচুয়ালি এখানে জানানোর মতো কিছু নাই, কি হয়েছে না হয়েছে। যেহেতু না, আপনি যেহেতু ঘটনা স্পটে ছিলেন, আপনি তো অবশ্যই আপনার থেকে ভালো কেউ জানবে না। আমি তো ওইটাই বললাম, এখানে যারা ঘটনাস্থলে ছিল এখানে কি হয়েছে কারো অজানা নয়। ভিডিও অনেক ভাইরাল হয়েছে, অনেক ভিডিও প্রকাশমান হয়েছে। কারা শুট আউট করছে মোটামুটি কম বেশি অনেকে জানে। অ্যাকচুয়ালি যে ইন্ডিভিজুয়াল করে যে কারো নাম বলবো যে অ্যাকচুয়ালি এই লোকটাই শুট আউট করছে, তাহলে এটা এটা হবে বোকামি। ঠিক আছে। কারণ গ্যাঞ্জাম চলতেছে, ওরা শুট আউট করতেছে, এর ভিতর ভাইয়া গুলি খাইছে। গুলি অনেকেই করছে। ঠিক আছে। আমাদের সমাজে যাদের ফেস গুলা হাইলাইট করা তারা সবাই গুলি খেয়েছে, মানে গুলি করছে, শুট আউট করছে, সবাইকেই চেনে। পুলিশের কথা বললে মানে বলার মতো কিছু নেই আসলে। পুলিশ, আমি অ্যাকচুয়ালি বকা টকা দেওয়া পছন্দ করি, নাহলে ওটা বকা দেওয়া যাইতে পারতো। পুলিশের সম্পর্কে এখানে নো কমেন্ট, ওদের কোনো ভূমিকাই নেই। আমার ভাই মারা গেছে, লাস্টটা এখানে ছিল। পুলিশ, আমি আসনাজপুরে আসতেছি, পুলিশ দৌড়ে আসছে আমার বাসায়, আমাকে মারবে, আমাকে তুলে নিয়ে যাবে।
আমাকে আর আমি এখানে বসা ছিলাম, আমার ভাই ছিল ওয়াশরুম দিয়ে বেরিয়েছে, ওর সাথে নিয়ে চলে যাবে। তো আমাদের ফ্যামিলির মানুষগুলো এখানে বসা, আমার ভাইয়ের লাশ সামনে, আমাদের সামনে, তারা সবাই এখানে বসা, কিন্তু আমাকে তুলে নিয়ে যাবে। পরে কি মানে থেকে, লাশ যখন আছে হ্যাঁ, লাশ যখন ছিল তখনই, মানে আমাকে নিয়ে যাবে, আমার ছোট ভাইকে সহ পুলিশে ধরে নিয়ে যাবে। লাশ সহ লাশ সহ না, আমাকে, আমার ছোট ভাইকে, তো আরেক ভাই আছে, আমার একটা আচ্ছা। মামাতো ভাই আছে ছোট, ঠিক আছে, ও সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। তো ঘটনা হচ্ছে, মানে কি হইলো, কি মনে করে যেন তারা চলে গেল, আবার গালিও দিতে নিছিল, বাড়িও দিতে নিছিল। আল্লাহর এই মেহের, আল্লাহ রহম করছে, তিনি সবকিছুর ঊর্ধ্বে, ঠিক আছে, না হলে হয়তো বাড়ি দিত, আমিও জেলখানায় যাইতে পারতাম ওই দিন। দর্শক, এই হৃদয় বিদারক ঘটনা আসলে আমাদের হৃদয়ে অনেকটা মর্মাহত। আসলে এই কথা আহ, সজলের ভাইয়ের, ছোট ভাইয়ের মুখ থেকে এবং বাবার মুখ থেকে এই কথা শোনার পরে আমাদের মুখ থেকে কোনো কথা আসলে বের হচ্ছে না। ওই দিন মুন্সিগঞ্জে যারা ছিলেন আহ, তারা কিন্তু সকলেই জানেন যে কি হয়েছিল এবং কি দুর্ঘটনাটি না ঘটেছিল। আমি যদি দুর্ঘটনা বলি তাহলে আবার শব্দে ভুল হবে। এত মর্মান্তিক ঘটনা ইতিহাসের আর কখনো মুন্সিগঞ্জে ঘটেছে কিনা আমি জানি না, মুন্সিগঞ্জবাসীও জানে না। একসাথে এত মৃত্যু এবং মানে মানে ইসলামপুর থেকে একসাথে এত মৃত্যু মানে কিভাবে সম্ভব? এবং ছাত্রদের ওপর এমন অমানবিক, যিনি সজল তিনিও কিন্তু সাবেক ছাত্র। আমরা আসলে স্পিচলেস, আমরা বলতে পারছি না যে ওনার ভাইও কান্না করছে, আমরাও আসলে বলে বোঝাতে পারছি না যে তাদের এই ঘটনাগুলো আমরা হয়তো অনেকেই দর্শক জানি না। এখন যারা যাচ্ছি এই ঘটনা আমি আসলে উপস্থাপন করতেও পারছি না যে এতটা এতটা নির্মম ভাবে একটা মানুষকে কিভাবে মারা হতে পারে। যে গুলির ওপরে গুলি, তারপর আবার গুলি, লাশের উপরে আবার মানে লাশের উপরেও তাদের অত্যাচার, তারপর তার পরিবারকে এভাবে অত্যাচার কিভাবে আসলে মানুষ করতে পারে আমাদের জানা নেই। আমরা আরেকটু জানবো যে আপনি কি মানে রানিং স্টুডেন্ট এবং আপনার সাথে কি কি হয়েছে এটা একটু জানান। আসলে আমার সাথে কি কি হওয়ার থেকে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে, আপনারা যেখান থেকে মাত্র আসলেন, রিয়াজুল ফরাজি, ওনার মৃত্যুটা ছিল একদম মর্মান্তিক। মানে আমরা হা করে তাকায় দেখতেছি নাকি মারতেছে। প্রথম প্রচুর পরিমাণে পিটাইছে, পিটাইতে পিটাইতে হয়তো মাইরা ফালাইছে, পরে ওনার এইখানে রিভলভার ঠেকায় গুলি করলো। আমরা মানে সবাই হা করে দেখতেছে যে গুলি করতেছে, মারতেছে, মানে ওদের অস্ত্রের মুখে, ছাত্রদের, আমাদের কারো কাছে তো অস্ত্র নেই, আর আমরা তো অস্ত্র নিয়েও যাই নাই যুদ্ধ করার জন্য, তাই না? মানে সবাই মর্মান্তিক ভাবে তাকায় দেখলো যে একটা মানুষকে এরকম ভাবে নির্মম ভাবে মারা যায়, আমার লাইফে আমি কখনো দেখি নাই, আমার লাইফে এরকম ঘটনা আমি কখনো দেখি নাই। আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখি নাই এরকম হৃদয় বিদারক ঘটনা। মানে একটা মানুষকে চাইলাম, একটা মানুষকে মেরা ফালাইলাম, সহজ, একটা মানুষ, পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, মানে চাইলাম মেরা ফালাইলো, মারছে, মারধর করে পারতো ছেড়ে দিতে, কিন্তু মারা ধরার পরে তারপরে এখানে রিভলভার থেকে শুট আউট করাটা কতটুকু যুক্তিসঙ্গত, বা এটা কি মানুষের মতো কাজ কিনা, আসলে কি ওরা মানুষের সন্তান কিনা তাও এখন সন্দিহান, ঠিক আছে। সবচেয়ে হৃদয় বিদারক ছিল, আমার ভাই মারা গেছে, আমার ভাই তো গুলি খাইছে, কিন্তু ওনার সাথে যেটা হয়েছে, রিয়াজুল ফরাজি, আমাদের প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী ঘর, রিয়াজুল ভাই, এটা মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল। একদম ফার্স্ট আউটে 10 বা 10টা 20-এর ভিতরে ওনাকে মেরা ফেলাইলো। তখন আন্দোলনটাই তো শুরু আসলে হয়েছিল 10টা বাজে, শুরু হওয়ার সাথে সাথে ওনাকে বাইরে মেরা ফেলাইলো, সবাই তাকে দেখলো, মানে আমরা যে এই, মানে রোগ পড়ে রয়েছে, মানে আমরা আনতে পারতেছি না ওনার দেহটা, যে নিয়ে এসে আমরা ট্রিটমেন্ট করাবো বা হাসপাতালে নিয়ে যাব, কারণ ওর সামনে ওরা রাইফেল, তারপর শটগান নিয়ে দাঁড়ায় রয়েছে, মানে ওরা ফায়ারিং করতেছে আমাদের, আমরা তো যাইতেই পারতেছি না, আর যে যেতে তাকেই মারতেছে, মানে আমরা যে তার দেহটা নিয়ে আসবো এরকম কোনো অপশনই ছিল না। পরে আমাদের মধ্যে কিছু ভাই ছিল যারা অত্যন্ত সাহসী ছিল, আমরা কিছু আগায় গেছিলাম, আগায় যাওয়ার পরে ওনারা পিছিয়ে গেছে, ওনারা আমাদেরকে পরে, যেহেতু মারাই গেছে এখন আর রেখে গিয়ে ওনাকে নিয়ে আসার জন্য সুযোগ দিয়েছে, পরে আমরা নিয়ে আসছি। এরপরও যা হয়েছে, লাশ দুইটা ছিল, দুইটা লাশ নিয়ে অনেকই রাজনীতি হওয়ার ছিল, আল্লাহ ভালো জানে কি কি হইতে পারতো। তবে লাস্ট দুটাকে লাস্ট মোমেন্টে এতটুকু কষ্ট না দিলেই পারতো, মেরা ফালাইছে শেষ। ফার্স্ট আউটে ওরা দুইটা ডেট করে ফেলছে, 10টা 10:30 মিনিটে দুইটা লাশ পড়ে গেছে আমাদের এখানে, আমার ভাইয়া তো
গুলি খেয়েছে প্রায় 11:30 12টার দিকে, কিন্তু ওনাদেরকে ফার্স্টে মেরে ফেলাইলো। কত সহজ, পাখি চাইলাম মারলাম, মুখ চাইলাম মারলাম, মেরে ফেলাইলাম। কি বিষয়? আমার মনে হয় 1971 সালে আপনার যখন পাকিস্তানিরা যাদেরকে বলে, পাকিস্তানে এত মানুষ হত্যা করে নাই 1971-এ। এই আওয়ামী লীগ সরকার আমলে যেই মানুষ, যদি আপনি ফিরে দেখেন, পিলখানা হত্যা মামলা দেখেন, অথবা 2013 সালে হেফাজত ইসলামী আন্দোলন, মেরা ফেলাইলো, রাস্তা ধুয়ে ফেলাইলো, শেষ, কোনো প্রমাণ নাই। এবারও তাই হইতে চাইছিল, হয়েছে না? কত ছাত্র গুম হয়ে গেছে, কত লাশ। কি বলবো এখানে? আমাদের দেখলাম মুন্সিগঞ্জে নিহত সংখ্যা দিছে 3 জন। তো মুন্সিগঞ্জে তো আরো মারা গেছে, গজাইতে একজন মারা গেছে, একজন কলেজ ছাত্র বা স্কুল ছাত্র কিছুদিন আগে ওইদিনকে আহত হয়েছে, এই যে মীর কাদিমের শাহরিয়ার না কি যেন নাম, কিছুদিন আগে মারা গেল। তো নিউজ আরো ছিল না, আরো মারা গেছে না, এদের তো নিউজ হইল না। দর্শক, আমরা আবারও আমরা যতবারই এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমরা এই ঘটনাগুলো আসলে মিডিয়ার সামনে না আসলে হয়তো বা অনেকে অজানা থেকে যেত যে একটা মানুষ কিভাবে এমন এমন নির্মম ভাবে আসলে হত্যা করতে পারে, হত্যার পরও আবার হত্যা এবং তার পরিবারের উপর হামলা। এখনো হয়তো বা তারা মানে অনেক ভয়ে আছে যারা জীবিত আছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে, আমরা আসলে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না, যা বলার আপনারা এই কমেন্টে বলবেন, যারা ছিলেন, যারা জানেন। আমরা চেষ্টা করব যারা নিহত এবং আহত হয়েছে তাদের সন্ধান দিয়ে তা আপনাদের সামনে আমাদের এই বর্তমান বাংলাদেশের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই নিহত পরিবারের পাশে থেকে যারা শহীদ হয়েছেন, তারা এই 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 যে এই যুদ্ধক্ষেত্রে তারা শহীদ হয়েছেন, তাদের শহীদি মর্যাদাটুকু আপনারা দিবেন এবং এই পরিবার গুলোর দিকে আপনারা একটু আপনাদের যে চোখ দৃষ্টিভঙ্গি বদলাবেন, আসবে তাদের কাছে সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন। সেটা যেভাবেই হোক এই পরিবারগুলোর একটু হলেও খবর দিবেন এবং যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন অন্তর্বর্তীকালীন, তার কাছেও আমাদের এই বর্তমান বাংলাদেশের ফেসবুক পেজের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করব যে মুন্সিগঞ্জে যারা অন্ততপক্ষে শহীদ হয়েছে এবং তার ভাই আমাদের যেই তথ্যগুলো দিয়েছে, এটা শোনার পরে আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না। সত্যিকার অর্থে হৃদয় বিদারক। অন্য আবু সাইদের বাসায় আপনি গিয়েছেন, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করব মুন্সিগঞ্জে যারা শহীদ হয়েছেন অন্ততপক্ষে তাদের সাথে এসে একবার হলো দেখা করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।